প্রথম রুল যেটা, শব্দের শুরুতে যদি অধ্বনি থাকে, শব্দের শুরুতে যদি অধ্বনি থাকে, স্বতন্ত্র বা যুক্ত, অর্থাৎ সেটা যদি সিঙ্গেল থাকে অথবা যদি কোনো বর্ণের সাথে যুক্ত অবস্থায় লুকায়িত থাকে, এবং এরপরে যদি রস্যইকার বা দ্বিগুকার এর কোনো একটি যদি আসে, তাহলে ওই যে অধ্বনিটা আছে সেই অধ্বনিটার উচ্চারণটা ওকারের মতো হয়ে যাবে। মনে রাখবেন অ এর উচ্চারণ কয় রকম বলেন তো? দুই রকম। একটা হচ্ছে অ এর নিজস্ব উচ্চারণ আছে, অ অ এর মতোই। আরটা হচ্ছে অ কখনো কখনো ওর মতো উচ্চারণ করে, অর্থাৎ কখন কখন ও উচ্চারণ ওই ওর মতো হয়ে যায়, তারই আলোচনা এখন আমরা শিখতেছি। খেয়াল করি আমরা, কখন যদি অ এর পরে যদি রস্যইকার অথবা দ্বিগুকার থাকে, তাহলে খেয়াল করে দেখেন, আমি বললাম এটা দেখেন তো কি, এটা হচ্ছে অ, এই যে অ। এটা দেখেন এরপর যদি একটা তি লাগাই তাহলে হবে কি বলেন তো? অতি। আসলে কি আমরা অতি উচ্চারণ করি? আমরা কি উচ্চারণ করি বলেন তো? অতি উচ্চারণ করি। তো খেয়াল করেন কেন করি এটা? দেখেন শব্দের শুরুতে একটা অধ্বনি আছে, কিভাবে আছে? স্বতন্ত্র অবস্থায় আছে। স্বতন্ত্র, স্বতন্ত্র মানে কি ফিজিক্যালি থেকে দেখা যাচ্ছে, অ আছে এখানে দেখা যাচ্ছে। দেখা যাওয়া মানে হচ্ছে অ এখানে স্বতন্ত্র অবস্থায় আছে। এটা কিন্তু এরপরে কি আছে? রস্যইকার আছে। যেহেতু এখানে এরপরে রস্যইকার আছে, তাহলে বলা হচ্ছে এই যে দেখেন রস্যইকার আছে, তাহলে বলা হচ্ছে ওই যে অধ্বনিটা আছে তার উচ্চারণ ওকারের মতো হয়ে যাবে। তাহলে আমরা কি করবো এখানে? ও তস্কারটি অতি দিয়ে উচ্চারণ করবো, অর্থাৎ এখানে অ কিন্তু ওর মতো সাউন্ড করবে। আর আমি বললাম দেখেন, খেয়াল করে দেখেন রস্যইকার দিয়ে আমি বললাম কি কি হতে পারে বলেন তো? ব রস্যাও। খেয়াল করে দেখেন, বয়ের সাথে কিন্তু অ নাই। নাই মানে হচ্ছে এর সাথে কি আছে? কিভাবে আছে? যুক্ত অবস্থা আছে, অর্থাৎ কোন ব্যঞ্জনধ্বনির সাথেই যদি না থাকে সরাসরি, তাহলে বুঝতে পারছেন যুক্ত অবস্থা আছে। অর্থাৎ যে কোনো ব্যঞ্জন উচ্চারণ করার সময় তো একটা অধ্বনি সাহায্য লাগে, এই জন্য সেখানে বলা হয় অ লুকায়িত আছে, মানে হচ্ছে যুক্ত অবস্থায় আছে। তাহলে এখানে এখানে বয়ের সাথে একটা অযুক্ত অবস্থায় আছে, তারপরে কি আছে? রস্যকার আছে। তাহলে কি বলা হচ্ছে? এই ব আপনি কখনোই সিঙ্গেল উচ্চারণ করবেন না, এটার সাথে একটা ওকার দিয়ে উচ্চারণ করা লাগবে। তাহলে এটা উচ্চারণ হয়ে যাবে কি বলেন তো? বউ হয়ে যাবে। আমরা কি এটাকে বউ বউ বলবো নাকি বউ বলবো বলেন তো? বউ বলে ডাকবো ইত্যাদি। খেয়াল করে দেখেন এরকম আরো আছে। শুধু রস্যইকার দিকে, এই রস্যইকার না দ্বিকার থাকলেও হবে, এবং রস্যইকার না দ্বিকার থাকলেও হবে। যেমন ধরো আমরা কি বলতে পারি? নদী বানানটা, যে দেখেন নদী, নদী, এই যে নদী, তাই না? নয়ের সাথে অধ্বনি আছে এবং এরপরে কি আছে? রিকার আছে। তাহলে কি হবে বলেন তো? এই নটা ওকার উচ্চারণ করা লাগবে, যেন হয়ে যাবে নদী। এই যে নদী উচ্চারণ করা লাগবে। তো শিক্ষার্থী আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এই যে অভিধান দিয়েছি, এই যে অ এর পরে কি আছে দেখেন তো? এর পরে কি আছে? রস্যইকার আছে। তাহলে এই অর উচ্চারণ কার মতো? ওকারের মতো হয়ে গেছে। অ তয় দিগারটি, খেয়াল করে দেখেন এর পরে রস্যই দ্বিকার আছে। তাহলে কি বলেন তো? এখানে অর উচ্চারণটা ওকারের মতো হয়ে গেছে। আর দেখেন গ এরপর রস্যকার আছে, এই যে রস্যকার, তাহলে এখানে কি গ উচ্চারণটা কার মতো হয়ে যাবে? তো ওকারের মতো হয়ে যাবে। ব ধয় দিগার দ্বিকার আছে, তাহলে কি বলেন তো? এখানে এই বয়ের উচ্চারণটা কার মতো? বলে তো ওকারের মতো হয়ে যাবে। এরপর আসেন আমরা দেখি, শব্দের আদ্য অয়ের পরে যদি জফলা যুক্ত ব্যঞ্জন থাকে, তাহলে সেক্ষেত্রে অয়ের উচ্চারণটা ওকারের মতো হয়ে যায়। অয়ের পরে যদি জফলা যুক্ত ব্যঞ্জন আসে, অয়ের পরে জফলা যুক্ত ব্যঞ্জন, যেমন ধর আমি বললাম পদ্ম, এই যে দেখেন পদ্ম, এই যে দেখেন খেয়াল করেন এই যে পয়ের সাথে কি আছে? একটা অধ্বনিযুক্ত অবস্থা আছে। এরপরে কি দেখেন, আমি বললাম জফলা যুক্ত ব্যঞ্জন, এই যে জফলা চলে আসে। তাহলে দেখেন পয়ের সাথে অধ্বনি আছে এবং এরপরে জফলা যুক্ত ব্যঞ্জন আছে। তাহলে কি বলা হচ্ছে? এই যে যার সাথে অধ্বনিযুক্ত অবস্থায় ছিল, তার উচ্চারণ বেলা আপনাকে অবশ্যই ওকার দিয়ে করা লাগবে। যেমন এটা উচ্চারণ হয়ে যাবে কি বলতো? পদ্য, এই দেখেন পদ্য হয়ে যাবে, পদ্য, এই যে পদ্য হয়ে গেল, পদ্য হয়ে গেছে। গদ্য হবে না, শব্দটা উচ্চারণ কি হবে বলতো? গদ্য। অধ্যক্ষ নয়, দেখেন এই দেখেন এই যে অধ্যক্ষ বলি আমরা অনেকে, এখানে অধ্যক্ষ শব্দ কি বলতো? অধ্যক্ষ। দেখেন এই যে দেখেন অ এর পরে কি আছে? জফলা যুক্ত ব্যঞ্জন, তাহলে কি এখানে অ টাকার মতো বলেন তো? ওকারের মতো সাউন্ড করবে, এই জন্য এখানে ও হয়ে গেছে। তথ্য নয়, তথ্য। তুমি ওকে তথ্য দাও তো ভাই, তুমি তথ্য দিও না, তথ্য দাও। কারণ কি দেখেন এই যে তয়ের সাথে অধ্বনি আছে এবং এরপর যেহেতু জফলা যুক্ত ব্যঞ্জন আছে, তাহলে এখানে কি বলেন তো? ওকারের মতো হয়ে যাবে। আসেন এরপরে আমরা দেখি, শব্দের আদিতে যদি অধ্বনি থাকে এবং এরপরে যদি রিকার যুক্ত ব্যঞ্জন থাকে, তাহলে সেই অয়ের উচ্চারণটা ওকারের মতো হয়ে যাবে। শব্দের আদিতে মানে শুরুতে যদি অধ্বনি থাকে এবং এরপর যদি রিকার যুক্ত ব্যঞ্জন থাকে, রিকার, তাহলে সেই অয়ের উচ্চারণটা কার মতো হয়ে যাবে বলেন তো? ওকারের মতো হয়ে যাবে। আসেন একটা এক্সাম্পল দেখি। মসৃণ, এই দেখেন ম, এই দেখেন ম, ম উচ্চারণ হচ্ছে ম, ছয় রিকার মূর্ধন্য, মসৃণ। এবার আমাকে বলেন এটাকে আমরা মসৃণ মসৃণ করি নাকি মসৃণ উচ্চারণ করি? মসৃণ উচ্চারণ করি। কেন? ময়ের সাথে অধ্বনি আছে, এরপরে কি আছে দেখেন তো? একটা রিকার যুক্ত ব্যঞ্জন আছে। যদি রিকার আছে তাহলে এখানে ময়ের উচ্চারণটা আপনি সিঙ্গেল কখনোই করতে হবে, তার সাথে অবশ্যই একটা ওকার যুক্ত করতে হবে। তাহলে শব্দটা হয়ে যাবে বলেন তো? মসৃণ হয়ে যাবে। এই যে মসৃণ। উচ্চারণের বেলায় দন্তন্য সবসময় ব্যবহার করবেন, কখনো মূর্ধন্য ব্যবহার করবেন না। বানানে লিখবেন ঠিক আছে, কিন্তু উচ্চারণে সেটা দন্তন্য লিখবেন, ঠিক আছে? যকৃত নয়, উচ্চারণ হবে কি বলতে? যকৃত। এই যে দেখেন যকৃত, ওকার উচ্চারণ করা লাগবে। শব্দের প্রথমে অযুক্ত রফলা থাকলে সেই আদ্য অয়ের উচ্চারণটা ওকারের মতো হয়ে যায়। শব্দের শুরুতে যদি কি বলেন তো? অযুক্ত রফলা থাকে। রফলা তো আমরা চিনি সবাই, এই যে রফলা দেখতে এরকম। বলছে যে এই রফলা যদি অযুক্ত হয়, অযুক্ত মানে কি তার সাথে কার চিহ্ন থাকবে না, তাহলে সেই অয়ের উচ্চারণটা ওকারের মতো হয়ে যাবে। তাহলে আমি বললাম
প্রাণ, দেখেন এই যে প্রাণ, দেখেন শব্দের শুরু কিন্তু হচ্ছে রফলা দিয়ে, কিন্তু এটা কিন্তু অযুক্ত রফলা বলা যাবে না। কেন বলা যাবে না? দেখেন এই রফলার পরে কি আছে বলেন, একটা কার চিহ্ন আছে, আকার আছে, তাহলে এখানে অযুক্ত রফলা বলা যাবে না। তাহলে কি করতে হবে, এখানে রফলা থাকবে, তার সঙ্গে কার চিহ্ন থাকা যাবে না। যেমন আমি বললাম, এই দেখেন খেয়াল করে দেখেন, এই দেখেন ক্রম বলেছি, ক্রম, দেখেন ক্রম, কয় রফলা, এই দেখেন কয় রফলা, কয়ের সাথে রফলা আছে, ক যোগ রফলা, এই যে দেখেন কয় রফলা। দেখেন তো এর সাথে কোনো আকার টাকার আসে, কোনো আকার টাকার আসে নাই, যেটা কোনো আকার টাকার আসে না, তাহলে এটাকে বলা হচ্ছে অযুক্ত রফলা। মানে শব্দ শুরু যদি হয় অযুক্ত রফলা দিয়ে, তাহলে তাকে উচ্চারণ আপনাকে ওকার দিয়ে করা লাগবে। এটাকে উচ্চারণ আমরা ক্রম বলবো নাকি ক্রম বলবো? অবশ্যই এখানে আমরা বলবো হচ্ছে ক্রমবাচক সংখ্যা বা ক্রম বলবো। এই দেখেন ক্রম হয়ে গেল। প্রকাশ, প্রকাশ হবে নাকি প্রকাশ হবে? প্রকাশ হবে। কেন হবে? শব্দের শুরুতে কি আছে বলেন তো? অযুক্ত রফলা আছে। দেখেন এগুলো কিন্তু সবই একই রকম ভাবে তৈরি করা হয়েছে। একাক্ষর মনোসিলেবল শব্দের প্রথমে যদি অ থাকে এবং এরপর যদি দন্ত না থাকে, কোথাও কোথাও সেই অয়ের উচ্চারণটা ওকারের মতো হয়ে যায়। একাক্ষর শব্দ মানে যে শব্দগুলো আমরা একবার উচ্চারণ করতে পারি, ভাঙা লাগে না। আমি বললাম মামা, মা মা দুইবার উচ্চারণ করা লাগছে, মানে হচ্ছে এখানে দুইটা সিলেবল আছে। কিন্তু এমন শব্দ যেটা একবার উচ্চারণ করা যায়, তার শুরুতে অ এবং শেষে দন্ত ন যদি থাকে, তাহলে সেখানে ওই অয়ের উচ্চারণটা ওকারের মতো হয়ে যায়। আমি বললাম মন, তোমার মনটা এত খারাপ কেন বলো তো? এই দেখেন মন, এই দেখেন মন। যখন আমি মন বলছি, শব্দের একাক্ষর শব্দ একবার উচ্চারণ করা যায়। দেখেন শব্দের শুরুতে কি আছে? অধ্বনি আছে, শেষে কি আছে? কিন্তু দন্তন্য আছে। বলেছে দন্তন্য যদি থাকে বাংলা বানানে, তাহলে কি হবে? এই অয়ের উচ্চারণটা ওকারের মতো হয়ে যাবে। এই আমরা মন মন করবো না, আমরা কি করবো? এটাকে আমরা মন বলে ফেলবো। এই যে মন, এই যে হয়ে যাবে মন। তোমার মন কেন খারাপ? মন কেন খারাপ নয়। আবার দেখেন বললাম তোমার বিয়েতে কতজন লোক আসছে, কতজন নয় কতজন লোক আসছে। আবার মনে রাখবেন, এটা আবার কিন্তু এটা করেন না, এটা আবার আমরা এই যে দেখেন বলছে কোথাও কোথাও বলছে, এই জন্যই দেখেন এই যে ধন, হ্যাঁ রাজার ধন সম্পদ, এখানে এটা আমরা ওকার দিই, তার বিশ্বে একটা ব্যাপার ঘটবে না, এই জন্য এটাকে কখনোই ওকার দেওয়া যাবে না। এখানে এটা ধন ধনই থাকবে, রাজার ধন সম্পত্তি। এখানে আবার ওকার দিলে কিন্তু একটা বিশ্রী ঘটনা ঘটে যাবে, যেটা আসলে শুনতে তো ভালো লাগবে না। তাহলে আমি আশা করছি আপনারা এই উচ্চারণের এই নিয়মটা আপনারা ভালোভাবে রপ্ত করেছেন, এবং এখানে আমরা শিখলাম অধ্বনির উচ্চারণ, যেটা পরীক্ষার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ।